আপনি কি জানেন পৃথিবীর কোন স্থাপনাটি মহাকাশ থেকে দেখতে পাওয়া যায়? বিভিন্ন অনুষ্ঠানগুলোকে আলোকিত করে যে আতশবাজি ফোটানো হয় তার জন্মে বা কোথায়? অথবা এত জনপ্রিয় পানীয় যার এক কাপেই সকল ক্লান্তি দূর হয়ে যায়, সেই চা পানির অভ্যাস কোথা থেকে এলো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি ফ্যাক্টস আপনাদের জানাবো, তাই সাথেই থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আপনাদের মনে জমে ওঠা কৌতূহলগুলো মিটিয়ে আসি। বন্ধুরা, জেনে অবাক হবেন চীনের মহাপ্রাচীর হলো মানুষ নির্মিত সবচেয়ে লম্বা স্থাপনা। খ্রিস্টপূর্ব 220 থেকে 206 সালের মধ্যে প্রথম চীনের সম্রাট কিনশি হুয়াং মহাপ্রাচীরের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। এটি শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত দেয়াল এবং দুর্গগুলোর একটি সিরিজ, যা 13,000 মাইলেরও বেশি প্রসারিত। এটি এতই বৃহৎ যে একে মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। মহাপ্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উত্তর থেকে আসা মঙ্গল এবং অন্যান্য যাযাবর জাতির আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। বন্ধুরা, এটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়। এছাড়া এটি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। এটি বর্তমানে চীনের অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটক স্থান। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের ভিড় জমে। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীতে ফরবিডেন সিটি নামে একটি শহর আছে? ভিডিওর পরবর্তী অংশে আপনাদের শোনাবো চীনের সেই নিষিদ্ধ শহরের ইতিহাস। বন্ধুরা, চীনের বেইজিং অবস্থিত ফরবিডেন সিটি বিশ্বের বৃহত্তম প্রাচীন প্রাসাদ, যা 180 একর জুড়ে বিস্তৃত এবং 980টি অক্ষত ভবন রয়েছে এখানে। নিষিদ্ধ শহর নির্মাণ শুরু হয়েছিল 1406 সালে এবং তা সম্পূর্ণ হয় 1420 সালে। নিষিদ্ধ শহর চীনের 24টি সম্রাটের আবাসস্থল ছিল। এখানে সম্রাটরা তাদের পরিবার ও সভাসদদের সাথে বসবাস করতেন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। সাধারণ জনগণের জন্য এ শহরে প্রবেশ নিষিদ্ধ ছিল, যার কারণে এর নাম নিষিদ্ধ শহর। শুধুমাত্র সম্রাট, তার পরিবার এবং কিছু নির্বাচিত কর্মকর্তাই এখানে প্রবেশ করতে পারতেন। নিষিদ্ধ শহর 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়। আপনি জেনে অবাক হবেন, এ সিটির প্রত্যেকটা বিল্ডিং কাঠের তৈরি এবং এটি বর্তমানে চীনের অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। আচ্ছা, আপনি কি জানেন গল্পে আড্ডায় আমরা যে চায়ের কাপে ধোয়া উঠাই, সে চা খাওয়ার অভ্যাস কোথা থেকে গড়ে উঠেছিল? ব্যস্ততা বা অবসর, ক্লান্তি বা বিশ্রাম, সব জায়গায় সর্বজন সমাদৃত চায়ের প্রথম আবিষ্কার হয়েছিল চীনে। চায়ের আবিষ্কারের সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী খ্রিস্টপূর্ব 2737 সালে চীনের সম্রাট শেননং চায়ের পাতা আবিষ্কার করেন। সম্রাটের ফুটন্ত পানির পাত্রে একটি বুনো চা গাছের পাতা উড়ে এসে পড়ে। এই পানীয় পান করার পর সম্রাটের স্বাদ এবং উপকারিতা সম্পর্কে অবগত হন। প্রাথমিকভাবে চা ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। প্রাচীন চীনা চিকিৎসকরা চায়ের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতেন এবং এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। তাং রাজবংশের সময় চায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এ সময়ে চা পান করা সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে ওঠে। চা প্রথমবারের মতো 16শো শতাব্দীতে ইউরোপে প্রবেশ করে। পর্তুগিজ ও ডাচ বণিকরা চা ইউরোপে নিয়ে আসে। পরবর্তীতে 17শো শতকে ব্রিটিশদের হাত ধরে উপমহাদেশে চায়ের আগমন ঘটে। এভাবেই আমাদের বাঙালিয়ানায় চা প্রবেশ করে। প্রিয় ভিউয়ার্স, নেক্সট ফ্যাক্টে আপনাদের স্বাগতম চীনের গুয়াংশি প্রদেশের লংশেং রাইস ট্রেসে। প্রকৃতির কোলে মানব সৃষ্টির অপূর্ব নিদর্শন দেখতে চলেছেন আপনারা। প্রায় 650 বছর আগে মিং রাজবংশের সময় এই টেরেসগুলি নির্মাণ করা হয়। টেরেসগুলি প্রায় 16,300 একর এলাকায় বিস্তৃত। এগুলোর উচ্চতা প্রায় 800 মিটার করে। পাহাড়ের ঢালের ধাপে ধাপে সাজানো ধানের ক্ষেতগুলো যেন এক মোহনীয় চিত্রকর্ম। এখানে হান এবং ঝুয়ান জাতিগোষ্ঠীর মানুষরা বসবাস করেন। তাদের শ্রম আর সৃজনশীলতার ফলেই এই টেরেসগুলির জন্ম। তারা আজও ঐতিহ্যবাহী পদ্ধতিতে ধান চাষ করে থাকেন। চীনের ধান উৎপাদনে শীর্ষস্থান ধরে রাখা এসব টেরেসের অবদান অনস্বীকার্য। লংশেং রাইস ট্রেস শুধু একটি কৃষি প্রকল্প নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা স্থানীয় জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সারা বিশ্বের পর্যটকরা এখানে আসেন এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে এবং স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে। আপনি কি জানেন বিভিন্ন অনুষ্ঠানকে আলোকিত করে যে আতশবাজি ফোটানো হয় তার সূচনা হয়েছিল কোথায়? আতশবাজি আবিষ্কারের জন্য চীনকে কৃতিত্ব দেওয়া হয়। এগুলো প্রথম তাং রাজবংশের সময় খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতকে প্রায় 1500 বছরেরও বেশি সময় আগে ব্যবহৃত হয়েছিল। আতশবাজি আবিষ্কারের মূল গল্পটি একটি চীনা আলকেমিস্টের সাথে সম্পর্কিত। বলা হয় যে তিনি দুর্ঘটনাবশত কিছু রাসায়নিক পদার্থ মিশ্রণ করেন, যার মধ্যে ছিল সালফার, কাঠকয়লা এবং পটাশিয়াম নাইট্রেট। এই মিশ্রণটি পুড়লে প্রচুর আলো এবং শব্দ তৈরি করে, যা পরবর্তীতে আতশবাজির মূল ভিত্তি হয়ে ওঠে। প্রথম দিকে আতশবাজি মূলত দুষ্ট আত্মা এবং অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হতো। চীনারা মনে করত যে আতশবাজির শব্দ ও আলো অশুভ আত্মাকে ভয় পাইয়ে তুলতে সক্ষম। আতশবাজির আবিষ্কারের পর চীনের সামরিক বাহিনী এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তীতে আতশবাজি চীনের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। চীনা নববর্ষ, চন্দ্র নববর্ষ এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আতশবাজি প্রদর্শন করা হয়। চীন থেকে আতশবাজির ব্যবহার ও জ্ঞান ধীরে ধীরে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
মধ্যযুগে মঙ্গোলদের মাধ্যমে আতশবাজি প্রথম ইউরোপে প্রবেশ করে এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই আতশবাজির ইতিহাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, চীন অবিশ্বাস্য ইতিহাস এবং সংস্কৃতিতে পূর্ণ। কোন ফ্যাক্টটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কমেন্ট করে জানান এবং আরও আকর্ষণীয় তথ্যের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।